এটা কিন্তু মঙ্গল কাব্যগুলোতেও দেখা যায় যে এখানে দেবী কালী, কখনো মনসা, কখনো তারা হচ্ছে বলে দিচ্ছে যে অমুকের সঙ্গে চলে যাও। তো এরা এসে এখানে বনবাদার কেটে তারা যে আবাদগুলো প্রতিষ্ঠা করলো, সে আবাদের মধ্য দিয়ে কৃষির বিস্তার ঘটলো এবং একটা নতুন করে কৃষি সমাজ আসলো, যে কৃষিটা ঠিক আগে এখানে ছিল না। আমাদের এখানে যে কৃষিটা এর আগে কিছু কিছু অঞ্চলে ছিল, সেটা অনেকটা জুম চাষ ধরনের ছিল, যেটা সেচ নির্ভর ছিল না। ফলে এরা যখন এই নিম্নভূমিতে যখন যে ধান চাষ শুরু করলো, এই ধান চাষের প্রযুক্তি আসতেছে কোথা থেকে? যে কোদাল, লাঙ্গল, এই শব্দগুলো যদি বাংলা ভাষা খুঁজি, এগুলো কিন্তু ইন্দো চায়না, মানে ভিয়েতনাম, লাওস, মায়ানমার হয়ে তা এই অঞ্চলে আসছে, যেটাকে বলে ওয়েট রাইস, এই সেচের ধান। তো ফলে একটা যখন গ্রাম সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, ওই গ্রাম সমাজে নতুন রকম সমাজ সংগঠন তৈরি হচ্ছে এবং নতুন অনেক ধরনের রীতি তৈরি হচ্ছে। সেই রীতিগুলোর একটা যদি বলা যায় এরকম, যে ডেকচি তত্ত্ব, যে লোকজন এক ডেকচিতে রান্না হচ্ছে এবং সবাই খাচ্ছে, যেখানে একজনের মানে অন্য জাতের পানি বা স্পর্শ বা ছায়া পর্যন্ত মারানো যেত না, সেখানে তারা এক ডেকচিতে রান্না করছে। সেখানে তারপরে মুসলমানরা কাঁধে কাঁধে, বলে না কাতার সোজা করুন, কাঁধে কাঁধ, মানে কাঁধে কাঁধ ছোঁয়াতে হবে। ওই যে ছোঁয়াছুঁয়ির যে নিষেধাজ্ঞা, ওইটা ডিঙানো হচ্ছে। জল অচলের যে নিষেধাজ্ঞা, সেটা ডিঙানো হচ্ছে। ফলে এক ধরনের সাম্যের ধারণা এখানে আসছে। এই ধারণার বশবর্তী হয়েই প্রচুর মানুষ কিন্তু এখানে সে ইসলাম গ্রহণ করছে এবং সেই ইসলামটা গ্রহণ করছে শুধু ইসলামের যে মহান আবেদন, মহান বাণী, সেটার দ্বারা কিন্তু না, কারণ সেটার জন্য তার তো শিক্ষা দীক্ষা বা ইত্যাদি লাগবে, প্রচুর সংখ্যক মানে কি ধর্মতাত্ত্বিক লোক লাগবে যারা তাকে এটা বুঝাবে। তো যে মানুষেরা তখনও ঠিক বাংলাভাষী না, যে পীরেরা, তো তাদের পক্ষে কিন্তু ধর্মকে ব্যাখ্যা করে বোঝাবার মানে একটা সংকট রয়ে যাচ্ছিল, কারণ এই সাধারণ মানুষ সে তো তার ল্যাঙ্গুয়েজ বুঝবে না। কিন্তু তারা যে আচরণ থেকে দেখছে, যে সাম্য দেখছে, যে সারল্য দেখছে, সেটা দ্বারা তারা আকর্ষিত হতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে তার যে আবাদের মধ্য দিয়ে সে যে একটা নতুন জীবন পাচ্ছে, একটা নতুন উৎপাদন পদ্ধতি পাচ্ছে, এই পদ্ধতির কারণে সে তার প্রতি একটা পীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ফলে পীরেরা এখানে কিন্তু সভ্যতা পত্তনকারী, তারা এখানে একটা গ্রাম সমাজে নতুন ধরনের সভ্যতা পত্তনকারী এবং সভ্যতার নেতা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন। তারা একটা মানে রাজধানী থেকে অনেক দূরে, এবং যে কারণে দেখা যাবে যে দুইটা অঞ্চলে ভারতবর্ষে ইসলাম বা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলো, যেখানে ধর্মান্তর অনেক তীব্র হলো, বড় আকারে হলো, সেই দুইটা অঞ্চলে কিন্তু মূলত কৃষি প্রধান। একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে বাংলা। ফলে যারাই তত্ত্বটা দিচ্ছেন যে তরবারির জন্য ইসলাম কায়েম হচ্ছে, এটা কিন্তু আমাদের অনেক মানে হুজুরেরা খুব গর্বের সাথে বলেন যে ঘোড়ায় চড়ে তরবারি দিয়ে ইসলাম কায়েম হচ্ছে। এটা কিন্তু সে তার নিজের যে সত্যিকার যে ম্যাজিক, তার যে নতুন জীবন ব্যবস্থা দেওয়ার যে নেতৃত্ব দেওয়া বা সেই রকম একটা সাম্যের আদর্শ ধারণা তার সামনে হাজির করা, এইটার কথা বাদ দিয়ে তারা যখন তরবারির কথা বলেন, সেই তরবারি তত্ত্ব কিন্তু একই সঙ্গে ওই যারা ইসলাম বিদ্বেষী তাদের ধারণাকে প্রতিষ্ঠা করে যে ইসলাম বহিরাগত এবং দখলদার। ফলে এক্ষেত্রেও একই জিনিস, যে আমি আমার সম্পদ, আমার অর্জনটাকে আমি নিজে ফেলে দিচ্ছি, ওই যে থাকতে রতন ঘরে কি বিহাত আজ আমারে। এবং এই ঘটনাটা এখনও চিন্তার মধ্যে অনেকে রয়ে গেছে। কিন্তু আমরা উল্টা দিকে যেটা দেখতে পেলাম, যে তরবারি তত্ত্ব বনাম এই ডেকচি তত্ত্ব যদি দেখি, তাহলে ডেকচির ভেতরের যে সব কিছু একটা একাকার হয়ে যায়, সেখানে চাল ডাল মাংস যা থাকে একাকার হয়ে যায়, এটা একটা অন্য ধরনের মেল্টিং পট হয়ে ওঠে। এখন আমেরিকানরা বলে যে আমেরিকা হচ্ছে একটা মেল্টিং পট, সেখানে সাদা কালো, ইহুদি খ্রিস্টান, মুসলমান তো এখনও কম, আগে তো একেবারেই ছিল না, তারা এসে ওখানে মিলেমিশে একটা মহান আমেরিকান ন্যাশন তারা তৈরি করেছে। কিন্তু আমরা দেখি যে ওই মেল্টিং পট মানে তো মেল্টিং মানে একটা হালুয়া হয়ে যাওয়া, কিন্তু ওই হালুয়াগুলোর দলা দলা, একটা খ্রিস্টান দলা, একটা ইহুদি দলা, বা সেটা মাঝে মাঝে মিলে যায়, কিন্তু সাদা কালো দলা আলাদা থাকে। এশীয়, আফ্রিকান, ইসলাম বিদ্বেষ সেটা সেখানে প্রবল থাকে। ফলে আমেরিকা যে একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া, যে অনেক জাতি ধর্ম বর্ণ এসে সেখানে একাকার হয়ে গেছে, এই মডেল আমেরিকা সফল হতে পারেনি। তার যে প্লুরালিজম, সেটা প্রমাণ করে যে সংকটটা রয়ে গেছে, নাহলে তাকে প্লুরালিজম করতে হচ্ছে কেন? মানে আমি যদি একই হয়ে যেতাম, তাহলে তো আমার প্লুরাল কথাটা আনতে হতো না।
ফলে আমেরিকা যে মেল্টিং পট হতে ব্যর্থ হয়েছে, সেই ঘটনাটা কিন্তু সফল হচ্ছে এই পূর্ব বাংলায়, যেখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষরা এসে একটা কৃষিভিত্তিক ব্যবস্থার ভিতরে মিশে গিয়ে তারা একটা ওই অর্থে সর্বজনীন সংস্কৃতি তৈরি করছে। এবং যে কারণে দেখা যাবে যে এই পূর্ববঙ্গে বর্ণাশ্রম প্রথাও কিন্তু অনেক দুর্বল। মানে আপনি যত পশ্চিমে যাবেন, এমনকি 19 শতকও ব্রাহ্মণ আনতে হতো বিদেশ থেকে, মানে আরও দক্ষিণ ভারত থেকে বিভিন্ন, মানে এই যে লক্ষণ সেনের গল্প, উনিও তো কাশ্মীর থেকে আসা, এরপরে কর্ণাটক থেকে আসছে। তো এই যে বহিরাগত কমলা সুন্দরীর গল্পে যে কাশ্মীরের রাজপুত্র এসে এখানে আশ্রয় ছদ্মবেশে থাকছে এই কৈবর্ত বিদ্রোহের সময়, ওইটাও তো প্রমাণ করে যে মানে যে এখানে এরা ছিল বহিরাগত। ফলে এখনও বাংলাদেশের সমাজে আপনি ব্রাহ্মণের পরে কিছুটা কায়স্থ পাবেন, তারপরে একদম শূদ্র, মানে চতুর্বর্ণ যেভাবে যেই অনুপাতে থাকার কথা, যেটা পশ্চিমবঙ্গে যেভাবে থাকে ওই বর্ণ পিরামিড, আমাদের এখানে বর্ণ পিরামিডটা এরকম না। দেখা যাবে কিছু ব্রাহ্মণ, তারপর নিচে সব শূদ্র। তার মানে এই ব্রাহ্মণটা বাইরে থেকে আসা, এসে বাকিদেরকে তারা শূদ্র বলে ঘোষণা করে নিজেদেরকে স্থান দিয়েছে। তো আমি যে জায়গাটা বলছিলাম যে এই যে কৃষি আবাদ বিস্তার, তার মধ্য দিয়ে একটা সমৃদ্ধি আসা, তার মধ্য দিয়ে একটা বাণিজ্য বিস্তার ঘটানো, এবং আমরা যে একটা সমুদ্রমুখী জাতি, যে এখানে যে নৌ বাণিজ্য, এখানে যে নৌকা তৈরি করা হচ্ছে, এবং একটা বড় অঞ্চল জুড়ে এখানে আমাদের নাবিকেরা, বা যেটা পরে খালাসি আমাদের দক্ষিণাঞ্চল, যেটা বরিশাল, ভোলা, নোয়াখালী, চিটাগাং, এই অঞ্চলের মানুষের যে এই বাণিজ্যিক বিস্তার। কারণ কৃষি যখন একটা উদ্বৃত্তের জায়গায় চলে যায়, তখন সেটা সে বাইরে রপ্তানি করে, কারণ সব তো আর খেয়ে শেষ করা যায় না। ফলে এই কৃষি বিস্তার ঘটতে গিয়ে যে একটা একাকার হলো, একটা এজমালি সংস্কৃতি তৈরি হলো, সেটাই কিন্তু পূর্ব বাংলাকে আলাদা করলো। এবং সে আলাদা শুধু নদী দিয়েই যে পদ্মার এপার ওপার দিয়ে আলাদা হয়নি, সংস্কৃতিরও একটা নদীর খাত আছে, যে খাতের এপার ওপারটা কিন্তু এখনও আমরা দেখব যে আলাদা। দুই বাংলার সংস্কৃতি এক হতে পারছে না। তাহলে এই যে কৃষি সংস্কৃতি, এবং ওই সময় দেখা যাবে যে বাংলা ভাষার বিকাশটা ঘটছে। কারণ আপনি এটা আমাদের সবার জানা কথা, কিন্তু এগুলো আমরা যদি হিসাব না মেলাই না অনেক সময়, যে বাংলা ভাষা প্রথম কোথায় বিকশিত হয়েছিল। আমাদের সাহিত্যের ইতিহাসে দেখবেন বেশি বলা হচ্ছে 19 শতক থেকে, কলকাতা থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। কিন্তু আসলে তো বাংলা সাহিত্যের একটা বড় জায়গাটা হচ্ছে যে কোনো সাহিত্য তার ধর্ম সাহিত্যটা তার মাতৃভাষা হচ্ছে কিনা। সাহিত্যের শুরুটা এভাবেই হয়েছিল, লাতিন সাহিত্যটাও এভাবেই বিকশিত হয়েছিল। ইংল্যান্ড যখন রোমান সাম্রাজ্যে, মানে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে দাঁড়ালো, তখন তার প্রয়োজন হলো একটা ইংরেজি ভাষায় বাইবেল লেখা, কারণ এইটা তার নিজের ক্ষমতা টিকে রাখার স্বার্থে এবং রোমান ক্যাথলিসিজম থেকে আলাদা থাকার স্বার্থে তার দরকার। ফলে এখানেও সুলতানরা যে কাজটা করলো, তারা কিন্তু ধর্মশাস্ত্রগুলো, যে সুলতানি আমলে বাংলা ভাষা হচ্ছে রাজদরবারে প্রবেশ নিষিদ্ধ ছিল, এটা ছোট লোকের ভাষা, এটা অপবিত্র ভাষা। আমাদের অনেক একটা সময় আমরা দেখেছি যে পাকিস্তান আমলে অনেক ইসলামিস্ট চিন্তা বা নেতারাও এটা মনে করতেন, ওই যে ব্রাহ্মণ্যবাদী চিন্তার মতো, যে বাংলা হচ্ছে ছোট লোকের ভাষা বা অপবিত্র ভাষা। কিন্তু ওই সুলতানারা কিন্তু এই ভাষাকে মর্যাদাটা দিলেন, রাজদরবারে কবিরা বাংলা ভাষায় কাব্য রচনা করলেন, পৃষ্ঠপোষকতা পেলেন। এবং আগে যেটা বলা হইতো, যে একটা কথা আছে যে কাশী দেশে রায় বেশে আর বামুন ঘেসে, এই তিনে সর্বনেশে। কারণ কাশীদাসে রায় বেশে, বামুন ঘেসে, এই তিনে সর্বনেশে। কাশীদাস তিনি হচ্ছে মহাভারত অনুবাদ করেন, তুলসীদাস রামায়ণ অনুবাদ করেন বাংলায়, আর বামুন ঘেসেকে হচ্ছে চৈতন্য, যে বামুনের সঙ্গে মানে জাতপাত মানে না, সে বামুনের মানে ঘেসে বসে। তো মানে বামুনকে সে ওই মর্যাদাটা দিতে চায় না, সে পৈতা পড়তে চায় না। বামুন ঘেসে মানে সে স্পর্শের যে রাজনীতি, সেটা বাতিল করছে। ফলে ব্রাহ্মণরা এই প্রবাদ চালু করলো যে কাশীদেশে রায় তুলসীদাসে এই বামুন ঘেসে, এই তিনে সর্বনেশে। এইটা হচ্ছে যে ওই অংশের কথা, যে অংশ বাংলা বিদ্বেষী, কারণ এরা বাংলা এটা অনুবাদ করেছে, এরা পাপী। কিন্তু আমরা দেখব যে ওই সময় কিন্তু আমাদের অনেকগুলো বড় বড় কবি, সেটা যেমন মুকুন্দরামও আপনি পাবেন, আপনি শাহ সগীর, তারপরে হামজা, অজস্র মুসলিম কবি, হিন্দু মুসলিম দুইভাবেই যারা বাংলা সাহিত্যের ছাত্র, তারা আরও ভালো করে জানেন যে আপনি দেখবেন দুই দিকেরই লোকজন আছে যারা মানে এই বাংলা ভাষা সাহিত্য রচনা শুরু করছে। এবং এই রচনার মধ্য দিয়ে যে অনেক প্রবাদ আজকে আমরা মানে অবলীলায় ব্যবহার করি, অনেক প্রবাদ, অনেক শ্লোক, তারপর অনেক রূপকথার গল্প, বাচ্চাদের যে ঠাকুমার ঝুলির গল্প, এই গল্পগুলো কবে জন্মেছে? এই গল্পগুলো তো ওই সময়ের জন্ম।
এগুলো স্মৃতি থেকে পরম্পরাক্রমে অনেকগুলো আইডিয়া, কাব্য, রূপক, উপমা, প্রবাদ, বুলি এবং যেটাকে আমরা বলি লোক সংস্কৃতি বা লোকসঙ্গীতের মধ্যেকার যে গল্পগুলো, কারণ প্রত্যেকটা অনেক গানই তো গল্প থাকে, এই গল্পগুলো কিন্তু ওই কৃষি বিস্তারের সময়, কারণ ওই সময় নায়ক হচ্ছে যে জঙ্গল, দেখবেন যে নায়কদের মধ্যে শিকারি পাওয়া যাচ্ছে যে জঙ্গল ক্লিয়ার করে। আপনি জার্মান রূপকথাতেও পাবেন, ইউরোপেও পাবেন, কারণ ইউরোপে এই জিনিসটা ছিল যে জঙ্গল কেটে যারা করছে তারা হচ্ছে নায়ক, শিকারি। ওই যে হান্টসম্যান অ্যান্ড দ্য প্রিন্সেস, এরকম অজস্র রূপকথা পাবেন। হান্টসম্যান হচ্ছে সেখানকার একজন নায়ক। আমাদের এখানকার নায়ক হচ্ছে এই যারা আবাদ করছে এই লোকেরা। ফলে ওই রূপসী-কথার মাঠে যে নায়ক, কৃষক নায়ক, যে রাখাল অথবা যে হচ্ছে জমিতে কাজ করে, সেই হচ্ছে এখানকার লোকনায়কের মর্যাদা পেয়ে যাচ্ছে। ফলে এই যে একটা জাতির ইমাজিনেশনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সে তার কল্পনায় কাদেরকে দেখতে পায়, কাদেরকে সে ধারণ করে। তো আমরা যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি যদি ভিত্তি বলি, তাহলে দেখা সেটার মূল গোড়াটা হচ্ছে ওই জায়গায় যে যখন এই আবাদ প্রতিষ্ঠা হচ্ছে, কৃষি সমাজ প্রতিষ্ঠা হচ্ছে, এবং সেটা হচ্ছে বাংলার প্রথম যদি বলি রেনেসা, এটা ওই আমলে, এবং তখন এই বাঙালি ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজনীতি, পার্টি, রাষ্ট্র, সংস্কৃতি অনেক কিছু হতে পারে। ফলে যে লোকটা ইসলামী রাজনীতিতে জয়েন করে নাই, আপনি আপনার বাজারে, আপনার এই যে বল্লামালী বাজারে অনেক দোকান আছে, একটা দোকানের নাম হলো ধরেন আওয়ামী লীগ, একটা বিএনপি, আরেকটা লোক ওখানে ওটা বাজার, একটা নাম দিল ইসলামী দোকান। ইসলামী দোকান থেকে আপনি চাইলে আপনার সম্মতি থাকবে কিনবেন বেশি, কিন্তু ওটা একটা দোকান, আপনি টাকা দিয়ে কিনতেছেন। ফলে একটা পার্টি যখন ধর্মের নামে একটা রাজনীতির বাজারে একটা পার্টি আসে, সেটা কেবল আরেকটা পার্টি। তার সঙ্গে রাজপথে মারামারি করলে সে আপনাকে মারবে, তার মারা জায়েজ না। আর আপনি মারলে ইসলামকে মারছেন। ইসলাম তো কোনো ব্যক্তি না যে আজকে যদি বলেন ইসলাম গেল, ইসলাম তো তখন চলে যাবে না। ওই পার্টির পরাজয় মানে ইসলামের পরাজয় তো হইতে পারে। ৭১ পাকিস্তান পরাজিত হয়েছে, তার মানে এই অঞ্চলে ইসলাম পরাজিত হয়েছে। তো ওইভাবে যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে যে আমার মুসলমান পরিচয়টাকে আমি তখন একটা খোলা মুক্ত পরিচয় হিসেবে, সম্মানজনক পরিচয় দেখতে পাবো। অন্যদিকে আমার বাঙালি পরিচয়কে আমি বর্ণবাদ থেকে মুক্ত করে আনতে পারবো, কারণ এটা এজমালি বাঙালি, এটা কৃষক বাঙালি, এটা পূর্ব বাঙালি। ফলে পূর্ব বাঙালি পশ্চিম বাঙালির মধ্যে পার্থক্য আছে। যেমন রবীন্দ্রনাথ নিয়ে আমার লেখা ছিল যে পূবের রবি পশ্চিমের ঠাকুর। পশ্চিম বাংলায় যদি বাংলাদেশ না হতো, ৫২ সালে না হতো, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের মতো দেয়ালে শোভা পেতেন, গলায় ফুল মাল্য হতো, কেউ কেউ পূজা করতো, কেউ কেউ ভালোবাসতো। কিন্তু সর্বজনীন এই ব্যাপকতা, রবীন্দ্রনাথ বাংলা ভাষার একটা প্রফেট হয়ে উঠছে। এই প্রফেট মানে পূর্ব বাংলা। ভাষা আন্দোলন না হলে, মুক্তিযুদ্ধ না হলে, সোনার বাংলাকে গ্রহণ না করলে এই রবীন্দ্রনাথ ৮-১০ জন মহান কবির একজন হয়ে থাকতেন। ফলে আমরা রবীন্দ্রনাথকে ভেঙে চলে নতুন রবীন্দ্রনাথ বানাইছি, আমরা রাজপথে রবীন্দ্রনাথ বানাইছি, আমরা মিছিলে তার গান থেকে কথা নিচ্ছি, রিফ্লেক্টিভ লেখা শুরু করছি। এই রবীন্দ্রনাথকে আমরা ভক্তি করি না। এই আমাদের কাজে লাগছে। আমাদের স্বাধিকার মুক্তিযুদ্ধ আন্দোলনে রবীন্দ্রনাথ আমাদের হাতিয়ার ছিল, দেবতা ছিল না। পশ্চিম বাংলায় তো সবকিছুই হচ্ছে ভক্তি মার্গে চলে যায়। রবীন্দ্রনাথ হয়ে যান গুরুদেব। ফলে পূবের রবি আর পশ্চিমের ঠাকুর দুটো আলাদা। ঠাকুর শব্দটা যদি তুর্কি, এক অদ্ভুত ভারতীয় গেঞ্জাম যে আপনি অমিত শাহ, যে শাহ উপাধি হচ্ছে পারস্যের, তিনি হচ্ছে সবচেয়ে বড় হিন্দুত্ববাদী। তার যে দিল্লি, ওটা প্রতিষ্ঠা করছে হচ্ছে মুঘল। তার যে গুজরাট, যেটার ভূমিকা ছিল আরব বণিকদের। তারপরে নেহেরু, এই নেহেরু শব্দটা নহর থেকে আসছে। তো আপনি ওখানে পুরো, এমনকি যে হিন্দি ভাষায় আজকে বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা ছদ্মবেশী উর্দু ভাষা, যেটাকে আপনি কিছু সংস্কৃত আর কিছু পদ্ধতি বদলে ওটাকে উর্দু বলে, হিন্দি বলে চালাচ্ছেন। কিন্তু গান গাইতে গেলে আপনি উর্দুতে হয়ে যাচ্ছে। হিন্দি সিনেমার গান হচ্ছে উর্দুতে। বেশিরভাগ হিন্দি গান কিন্তু গুলজারের লেখা বা অন্যদের লেখা, তো শুধু লেখা বলে না, উর্দু গানের যেভাবে আবেগ প্রকাশ পায়। যেমন